গত ১০-১৫ দিনের আন্তর্জাতিক খবরে যে একটা শহরের নাম খুব ফুটে উঠেছে সেটার নাম হচ্ছে গোমা, ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গোতে। রোয়ান্ডা বর্ডারের সাথে একদম রোয়ান্ডার জিসেনি শহর এবং কঙ্গোর গোমা শহর জাস্ট বর্ডারের এপার ওপার। হেঁটে যেতেই মনে হয় এক শহরের মাঝ প্রান্ত থেকে আরেক শহরের মাঝ প্রান্ত যেতে হয়তো বা ১ ঘন্টার বেশি লাগবে না যদি হেঁটেও যায় কেউ। এই শহরের সাথে আমার একটা স্পেসিফিক ফ্যাসিনেশন অনেক বছর ছিল। ২০১৮-তে আমার একটা ট্রিপ প্ল্যান ছিল, আমি যেতে পারি নাই। এবং এর পরপর ২-৩ মাস পরে একটা ব্রিটিশ কাপলকে ওখানে কিডন্যাপ করা হয়েছিল, যার পরে সব ফরেন ভিজিটর ওখানে ক্যান্সেল করে দেওয়া হয়। ২০১৯ সালে আমি আবার আফ্রিকায় যাই, এবার একটা দীর্ঘ ট্রিপ। সাউথ আফ্রিকা থেকে শুরু করে আস্তে আস্তে আমি পূর্ব আফ্রিকায় ঘেঁষে উত্তর দিকে উঠছিলাম। সেই সময়ে আমি আবার প্ল্যান করি যে আমি গোমা শহরে যাব। এবং এটা অনেকের কাছে অদ্ভুত লাগতে পারে যে কেনই বা এরকম যুদ্ধ বিধ্বস্ত একটা শহর। গোমা কিন্তু বেশ খবরে আছে ২০১২ সাল থেকে। ২০১২ সালেও এই একই শহর একই কারণেই অ্যাকচুয়ালি খবরে এসেছিল। যে খবরটা হচ্ছে যে M23 একটা রেবেল ফোর্স আছে, তারা ২০১২ সালে গোমা শহরটাকে দখল করেছিল। তাদেরকে সেবার ৯ দিনের মধ্যে তাড়িয়ে দেওয়া হলেও আবার ২০২৫ সালে ১৩ বছর পর এসে আবার তারা সেই একই গোমা শহরটা দখল করেছে। এখানে বেশ অনেক শুনি আছে, কিন্তু প্রথমে ভ্রমণ গল্পটা শেষ করে নেই, তারপর কিছুটা রাজনৈতিক ঐতিহাসিক যে বিশ্লেষণটা সেটাও একটু তুলে ধরার চেষ্টা করব। তো ২০১৯ সাল আমি শেষ পর্যন্ত আবার ফাইনালি ডিসিশন নিই যে আমি গোমা শহরে যাব। তো গোমা কেন, মানে এরকম একটা শহর যুদ্ধ বিধ্বস্ত, এত প্রবলেমেটিক একটা জায়গা, এখানে আমি কেন যাব? তো এটার কয়েকটা বেশ কারণ আছে। এর একটাই ছিল হচ্ছে, একটা মেইন কারণ ছিল হচ্ছে যে এখানে হচ্ছে পূর্ব দিক থেকে শুরু হয় কঙ্গো বেসিনের। বেসিন হচ্ছে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম রেইন ফরেস্ট অ্যামাজনের পরে, কিন্তু ধরা হয় অ্যামাজনের চেয়েও আমাদের প্রকৃতির জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, যেহেতু এটা একটা কার্বন সিঙ্ক। এটা আমাদের দুনিয়া থেকে অনেক কার্বন ডাই অক্সাইড অ্যাবজর্ব করে নেয়। দ্বিতীয়ত, পৃথিবীর খুব কম জায়গা আছে যেখানে আপনি একটা লাইভ অ্যাক্টিভ ভলক্যানো দেখা যায়, লাভার দিকে তাকিয়ে থাকা যায়। এর একটা ছিল হতে। আরো বেশি স্পেশাল ছিল এটা, চূড়ায় গিয়ে এক রাত থাকা যেত সেই সময় ২০১৯ সালে। একাই ট্রিপটাতে গিয়েছিলাম। উগান্ডায় ছিলাম যখন, তখন থেকে শুরু করলাম। উগান্ডা হয়ে রোয়ান্ডা, রোয়ান্ডা হয়ে তারপর এক রাত রোয়ান্ডায় থাকলাম, থেকে ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গোতে ঢুকলাম। ঢুকে আবার বেরিয়ে আসলাম রোয়ান্ডা হয়েই, আবার আমার ট্রিপ কন্টিনিউ করেছিল সেবার। তার আগের বছর যেহেতু ব্রিটিশ কাপলের কিডন্যাপিং এর ঘটনা ঘটে, এরপর থেকে যত ফরেনারই আসতো স্পেশালি টুরিস্ট হিসেবে, ভিরুঙ্গা ন্যাশনাল পার্ক, যেটা আফ্রিকার সবচেয়ে প্রাচীন ন্যাশনাল পার্ক, এটা কলোনিয়াল টাইম থেকেই এটা হয়ে এসেছে। সেই ভিরুঙ্গা ন্যাশনাল পার্কের পক্ষ থেকে আমাদেরকে আর্মড এসকর্ট দেওয়া হয়েছিল এই গোমা শহর দিয়ে ক্রস করলাম। এখন যে জিনিসগুলো আমি ছবিতে দেখছি যে এই বর্ডার দিয়ে বিভিন্ন মানুষ পালিয়ে যাচ্ছে, ও সরকারের জন্য এসে রোমানিয়ান কিছু ফাইটার ছিল, তারা এসে সারেন্ডার করছে সেই একই বর্ডার দিয়ে। এটা দেখে আমার কাছে বেশ আসলে কৌতূহল লাগছে, কারণ এই একই বর্ডার আমি ক্রস করে গিয়েছিলাম ২০১৯ সালে। তখনও কিন্তু যুদ্ধ চলমান, কিন্তু গোমা শহরটাতে ঠিক অ্যাক্টিভলি যুদ্ধ হচ্ছিল না। তাও রিস্ক যেহেতু ছিল, আমাদেরকে আর্মড গার্ড দিয়ে রেঞ্জাররা নিয়ে গিয়েছিল বর্ডার থেকে ভিরুঙ্গা ন্যাশনাল পার্কে। বর্ডারের ভিতরে ভিরুঙ্গার একটা অফিস ছিল, কিছু গাইডলাইন দিয়ে আমাদেরকে নিয়ে যাওয়া হয়। এবং সেই সময় গোমাতে দুটো সমস্যা চলছিল। এক হচ্ছে থ্রির একটা বেশ ভালো ফোর্স কাজ করছিল এবং অন্যান্য যতগুলো রেবেল গ্রুপ আছে সব একসাথে হচ্ছিল M23-র ছায়াতলে এসে। তারা কঙ্গোলি সরকারের বিরুদ্ধে যুদ্ধ করছিল। এদিকে তাকাচ্ছিলাম, প্রচুর জাতিসংঘের গাড়ি, বিশ্ব স্বাস্থ্য কেন্দ্রের গাড়ি, বিশ্বের গাড়ি বেশি হওয়ার আরেকটা কারণ ছিল ওই সময় তখন ওখানে ইবোলাও খুঁজে পাওয়া গিয়েছিল। ২০১৯-এর মাঝামাঝি হয়েছিল ইবোলা আউটব্রেকটা। আমরা যখন যাই নভেম্বর মাসে, তখন প্রায় শেষের দিকে, কিন্তু তখনও টোটালি যায়নি। এবং বর্ডার থেকে পার্ক হয়তো বা ঘন্টাখানেকের রাস্তা, এর মধ্যে আমাদের ৩ বার লেগেছে, টেম্পারেচার মেজার করেছে, একটা ছোট কোয়েশ্চেনার ফিল আউট করা লাগছে। ভিরুঙ্গা আমার কাছে এরকম আসলে স্পেশাল হয়ে যাওয়ার একটা বড় কারণ ছিল নেটফ্লিক্সের একটা ডকুমেন্টারি আছে ভিরুঙ্গা, যেটা সেই ২০১৩-২০১২ সালে যখন M23 প্রথম এই জায়গাটা ক্যাপচার করেছিল সেই সময়টা নিয়ে। এবং ভিরুঙ্গার এই গল্পটা নেটফ্লিক্সের ডকুমেন্টারি শোনার পর আমার আসলে ফ্যাসিনেশনটা আরো বেড়েছিল এই জায়গাটার প্রতি। তো আমরা ন্যাশনাল পার্কের অফিসে গেলাম। অফিসে আমাদেরকে কিছুটা ব্রিফিং দেওয়া হলো, এবং ব্রিফিং যে দিয়েছিল তার নাম ছিল জম্পেয়া। গুরুত্বপূর্ণ, জম্পেয়া তার পরের বছরই ২০২০ সালে এরকম একটা আক্রমণে সে নিহত হয়। এবং এটা আমি যখন খবরটা দেখি, আমার আসলে সাথে সাথে একজনের নামটাই দেখে আমি মনে পড়লো যে হ্যাঁ, এই লোকটাই তো আমাদেরকে ব্রিফিং দিয়েছিল কিভাবে খুব কষ্ট হবে আপনাদের এই পাহাড়টা বাইতে। তো ভিরুঙ্গার যে মেইন বেশ কয়েকটা ভলকেনো আছে, এবং রোয়ান্ডার জাস্ট বর্ডার উল্টা পাশে রোয়ান্ডার যে ন্যাশনাল পার্ক, সেটার নামই হচ্ছে ভলকেনোস ন্যাশনাল পার্ক। তো কিন্তু যেটাতে চূড়ায় যাওয়া যায় এবং যেটা অ্যাক্টিভ, সেটা হচ্ছে, সেটার নাম নিরাগঙ্গা ভলকেনো। এবং এটা দুনিয়ার সবচেয়ে বড় লাভা লেক বলা হয়, এত বড় লাভা আর কোথাও নাই। ২০২১ সালে অ্যাকচুয়ালি এটা ইরাপ্ট করে, এবং এরপর থেকে ট্যুরিজম বন্ধ হয়েও গিয়েছিল।
আমার কাছে এই কারণে এই জিনিসটা আসলে কিছুটা স্পেশাল থেকে যাবে, কারণ এটা এমন একটা ট্রিপ যেটা এখন আমি চাইলে আরেকবার করা সম্ভব না। ৪টা ধাপে গিয়েছিলাম। ১ম ধাপ ছিল একদম ডেন্স রেইন ফরেস্ট। অসাধারণ একটা এক্সপেরিয়েন্স। যেটা এত ডেন্স যে আপনার যখন একবার উপরে উঠে গিয়েছিলাম, নিচে কিন্তু কিছু দেখা যায় না। শুধু গাছ, 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 গাছ। এরকম ডেন্স একটা রেইন ফরেস্ট আসলে আনবিলিভেবল টু সি। আস্তে, আস্তে আমরা যখন উঠতে থাকি তাপমাত্রা নামতে থাকে এবং যেটা অনেকেরই মনে হতে পারে যে ভলক্যানো লাভা এটা তো গরম হবে। হ্যাঁ, কিছুটা গরম, কিন্তু এটা বেশ ঠান্ডাও, যেহেতু এটা একটা পাহাড়ের চূড়া, এই কারণে। এবং আমার কাছে স্পেশাল কারণ নিরাঙ্গঙ্গ ভলক্যানো ছিল আমার একমাত্র এ পর্যন্ত যে আমি কোনো পাহাড় আমি সাবমিট করেছি। এর আগে কখনো কোনো পাহাড় সাবমিট করিনি। এরপরেও আজ পর্যন্ত এখনো কোনো পাহাড় আমার সাবমিট করা হয়নি। তো ভলক্যানোর চূড়া পৌঁছাতে আমাদের লেগেছিল ৬ ঘন্টার মতো। পৌঁছাই যখন তখন বিকালের সময়, এবং আসলে অসাধারণ একটা এক্সপেরিয়েন্স ছিল এভাবে করে একটা ভলক্যানো নিজের চোখের সামনে দেখা। এবং যখন রাত চলে আসে ভলক্যানোটা আরো অ্যাক্টিভ হতে থাকে, অ্যাক্টিভিটি বাড়তে থাকে এবং অ্যাক্টিভিটির সাথে আওয়াজ হতে থাকে। মালামাল হেল্প করার জন্য একটা ট্রেকিং যে টিম, তারা প্লাস গার্ড যারা ছিল আমরা সবাই মিলে বসে এটা দেখছিলাম। এবং সেই রাতটা তারা আমাদেরকে বলছিল যে এটা বেশ স্পেশাল, কারণ এত অ্যাক্টিভিটি সবসময় দেখা যায় না। এটা আমি প্রথমে মনে করলাম যে এটা কি আসলে সবাইকে বলে এভাবে। পরে তাকিয়ে দেখলাম যে যারা গার্ড, যারা রেগুলারলি আসে, তারাও এটা ছবি তুলছে, তারাও তাদের ক্যামেরা বের করে এই ছবিগুলো তুলছিল। এবং এই সময়ে আমার তখন মনে হলো যে না, আসলেই তাদের কথাটা সত্য। আসলে এখানে একটা আজকের রাতটা একটু ডিফারেন্ট। আমরা সেখানে খাবার দাবার করলাম, রাতে ঘুমালাম। ঘুমানো বেশ কঠিন ছিল কারণ বেশ ঠান্ডা। যদিও নাইস একটা হাট ছিল, বেশ ঠান্ডা। আমি বেশ কয়েক লেয়ার পরে স্লিপিং ব্যাগের ভিতর ঢুকে ঘুমিয়ে যাই। এবং পরের দিন আবার আমরা নামা শুরু করি। নামাটা আমার জন্য আসলে বেশ ডিফিকাল্ট ছিল ওঠার চেয়েও, কারণ আমার শুধু ভয় লাগছিল যে কখন স্লিপ খেয়ে পড়ে যায়। এবং এটা এমন একটা জায়গা, এখানে এয়ার অ্যাম্বুলেন্স আসা বা মানে এখানে পড়ে গেলে আসলে মোটামুটি নেক্সট একটা হাসপাতাল পর্যন্ত পৌঁছাতে বেশ কয়েকদিন লেগে যেতে পারে, বেঁচে যদি যাই। আর যদি বেঁচে না যায় তাহলে তো আলাদা কথা, এখান থেকে কেউ কোনোদিন আমাকে তুলেও নিয়ে যাবে কিনা এই ভয়টাও ছিল। তো এই যে কারণে একটু আসলে আনকমফোর্টেবল লাগছিল, বাট যাই হোক আলহামদুলিল্লাহ মোটামুটি চলে আসছি। কিন্তু নামতে নামতে আমার মনে আছে যে আমরা একটা পর্যায়ে এসে ৪টা স্টপ আছে উঠার সময় এবং নামার সময়। এবং ওই স্টপেজ যেগুলোতে যখন থেমেছিলাম তখন একটা পর্যায়ে ছিল, সে আমাদেরকে বলছিল, দেখো আমাদের এই এলাকাটার মানুষ বেশ অনেক ভালো, কিন্তু আমাদের কোনো কর্মসংস্থান নেই। আমাদের আসলেই কিছুই করার নেই। এখানে কোনো কর্মসংস্থান নাই, এখানে কোনো কাজ নাই, এখানে কোনো চাকরি নেই, এখানে কোনো টাকাই নেই। এবং এই ন্যাশনাল পার্কটা আসাতে আমাদের অনেকের জন্যই একটা সংস্থান হয়েছে। এবং তোমরা যদি টুরিস্ট হিসেবে এখানে না আসো তাহলে আমাদের কিন্তু এই কর্মসংস্থানটা চলে না। এখানে এই যে পার্ক রেঞ্জার আছে, এখানে যারা কুক হিসেবে কাজ করছে, যারা গাইড হিসেবে কাজ করছে, যারা অফিসে কাজ করছে, যারা হাতি প্রোটেকশন, গরিলা প্রোটেকশন, বিভিন্ন কাজগুলোতে যে কাজ করছে, এদের একটা কর্মসংস্থান হয়েছে একমাত্র কারণ হচ্ছে এখানে ট্যুরিজম এবং কিছুটা বৈদেশিক ফান্ড আসার কারণে। এবং এই কাজগুলোতে যদি তারা ইনভলভ না হতো, তারাও হয়তো এরকম বিভিন্ন মিলিশিয়া গ্রুপের সাথে গিয়ে কাজ করাই লাগতো। কারণ কঙ্গোর ইকোনমির অবস্থা এতই খারাপ। তাই সে তখন আমাদেরকে আহ্বান করেছিল যে তোমরা যদি তোমাদের দেশগুলোতে ফিরে যাও, তোমরা মানুষকে বলবা এখানে যেন আসে। তারা আসলে আমরা অনেক বেশি খুশি হব এবং এটা আমাদের জন্য খুবই ইউজফুল হবে। আনফরচুনেটলি এই ঘটনা ৩-৪ মাস পরে কোভিড লকডাউন আসে। কোভিড লকডাউনের মাঝামাঝি ভিরুঙ্গাতে আবার ঝামেলা লেগে যায় যুদ্ধের কারণে। একটা পর্যায়ে গিয়ে ভিরুঙ্গা ন্যাশনাল পার্ক সব ট্যুরিজমের জন্য যে বন্ধ হয়ে যায়, আজ পর্যন্ত এখন আর খুলেনি। এবং নেক্সট পরে যে কখন খুলবে এটার কোনো গ্যারেন্টি নাই। প্রায় ৫ বছরের বেশি এখন অফ আছে। যখন আমরা এই শহর দিয়ে গিয়েছিলাম, ফিরে যাচ্ছি সেদিন ১ম দিন ঢোকার সময় গোমা শহর কিন্তু দেখে, হঠাৎ দেখলে এটা কোনোই অদ্ভুত কোনো জায়গা মনে হবে না। এটা অনেক সময় কিছু, কিছু জায়গা, কিছু, কিছু বাড়ি দেখে তো বাংলাদেশের কোনো গ্রাম মনে হতে পারে। স্পেশালি এয়ারটেল, যেখানে সেখানে এয়ারটেলের ছবি দেখে মনে হচ্ছিল কিরে বাংলাদেশে আসলাম কিনা। মানে কেন দেশটার অবস্থা এত খারাপ এটা আসলে দেখার জন্য কিছুটা পিছে ফিরে যাওয়া দরকার। এখানে ২ টা কারণ আছে। এখন যেটা হচ্ছে যে M23 যে রেবেলিয়ন গ্রুপটা, এই গ্রুপটা এভাবে জিতে আসার এবং পাওয়ার পিছনে রোয়ান্ডার একটা হাত আছে। রোয়ান্ডার হাত আসার আগেও এখানে কঙ্গোলিজদেরও দোষ সেগুলোও একটু ধরে দেওয়া দরকার। ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গো ছিল বেলজিয়ামের রাজা কিং লিওপোল্ডের পার্সোনাল জায়গা। লিওপোল্ড সে পার্সোনালি এই জায়গাটাকে ম্যানেজ করতে, সে বিভিন্ন বেলজিয়ান কোম্পানি এবং প্রাইভেট লোকজনকে দিয়ে দিয়েছিল এই জায়গাটাকে লুট করার জন্য। এবং লুট তারা করেছে। কয়েক কোটি মানুষ মারা গিয়েছে ওই সময়টা যখন বেলজিয়ামের কলোনিয়ালিজম এখানে চলেছিল। তো তারা শুধু লুট করেছে, কিন্তু কোনো স্থপতি, কোনো ইনফ্রাস্ট্রাকচার এখানে ডেভেলপ হয় নাই। তার উপর যেটা হয় যে আফ্রিকান কলোনিয়ালিজমে যেটা হয়েছিল ১৮৮৬ সালে যখন স্ক্র্যাম্বল ফর আফ্রিকার পরে বিভিন্ন দেশ ভাগাভাগি করে নেয়। আসলে যে দেশগুলোর আমরা বর্ডার এখন দেখি সেগুলোর আসলে কোনো দেশীয় বর্ডার নেই। এই কঙ্গোর ভিতরেই বেশ অনেকগুলো জাতির লোকজন থাকে, অনেকগুলো ভাষায় মানুষ কথা বলে, কোনো কমনালিটি তাদের মধ্যে নাই।
সো এই কমনালিটি না থাকার কারণে যখন হঠাৎ করে একটা দেশ তৈরি হয়ে যায়, এই দেশের আসলে একটা ঐক্য আসার কোনো স্পেসিফিক কারণ ছিল না। তার উপরে এই পূর্ব কঙ্গের যারা ছিল তারা সবসময় একটু কিছুটা নেগলেক্টেড, যেহেতু ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গো রাজধানী কিনশাসা হচ্ছে পশ্চিম দিকে। তাও শুরুটা খারাপ ছিল না। কঙ্গোর প্রথম রাষ্ট্রপতি ছিল লুমুম্বা। সে বেশ জনপ্রিয় ছিল এবং তাকে ধরা হয় তাদের দেশের স্বাধীনতার জনক হিসেবেই। কিন্তু যেটা হয় যে লুমুম্বা আস্তে আস্তে একটু রাশিয়া এবং চীন ঘেঁষা, সোভিয়েত ব্লক ঘেঁষা হয়ে যাওয়ার কারণে তাকে সিআই এর ব্যাকিং এ একটা অভ্যুত্থানের মাধ্যমে তাকে সরানো হয় এবং সে যখন পালিয়ে তার লোকজনের কাছে যাওয়ার চেষ্টা করছিল তাকে ধরে নির্মম ভাবে হত্যা করা হয় এবং এটার সাথে আঘাত করেছিল বেলজিয়াম নিজেও। বেলজিয়াম এটা নিয়ে মাফ চেয়েছে এবং তার কয়েক বছর পরে তার একটা দাঁত ফিরিয়ে দেওয়া হয়েছিল। লুমুম্বা সেই দাঁতটাকেও সেরিমোনিয়ালি কবর দেওয়া হয় এবং তার নামের সাথে লুমুম্বাবাসী নামে একটা শহরই আছে সেই দেশে। যেটা হয় লুমুম্বার পরে আমেরিকান ব্যাক বা সিআইএ ব্যাক বা পশ্চিমা ব্যাক যে যারা এসেছিল তারা সবাই মোটামুটি স্বৈরাচার ছিল, একের পর এক স্বৈরাচার এবং একের পর এক লুটকারী। তারা একের পর জাস্ট লুট করে গিয়েছে, লুট করে গিয়েছে, লুট করে গিয়েছে। এবং এটা আরো বেশি স্যাড, কারণ এমন হতে পারতো যে কঙ্গো হয়তো বা দুনিয়ার সবচেয়ে ধনী দেশ, কারণ এই কঙ্গো ভূমির নিচে $24 ট্রিলিয়ন খনি আছে বিভিন্ন মিনারেলের। এবং এই খনিটা আসলে বেশ জরুরি, কারণ এই খনির কারণেই এই দেশটাকে এখনো সেটেলড হতে দেওয়া হচ্ছে না। এখানে যেমন কঙ্গোলিজদের কিছুটা দোষ আছে, তো দোষ আছে বাইরের ফোর্স গুলোরও। এবং এই খনিগুলোর মধ্যে 4টা স্পেসিফিক মেটাল জরুরি: টিন, টাংস্টন, ট্যান্টালাম এবং গোল্ড, স্বর্ণ। গোল্ড, টিন, টাংস্টেন অন্যান্য দেশেও পাওয়া যায়, কিন্তু ট্যান্টালাম যে হিসেবেটা, এটা আমাদের প্রত্যেকটা ফোনে খুব এসেনশিয়াল একটা এলিমেন্ট হিসেবে ইউজড হয়। এবং ট্যান্টালামটা আসে কোলটান নামে একটা পাথর থেকে। এই কোলটানের প্রায় 60% রিজার্ভ বলা হয় যে এই কঙ্গোতেই আছে। এবং এই কোলটান এবং ট্যান্টালামের থেকেই আসলে শুরু হয় এই রিসেন্ট যে ঝামেলাগুলো। কিন্তু এটারও একটা প্রেক্ষাপট আছে। 1994 সালে আমরা অনেকেই জেনে থাকবো যে রোয়ান্ডা একটা ভয়াবহ জেনোসাইড হয়। হুতু এবং তুতসি দুই সাইডের, তারা দুজনেই ব্ল্যাক ছিল, কিন্তু তাদের মধ্যে যে কলোনিয়াল সময় থেকে একটা দণ্ড তৈরি করে দেওয়া হয়েছিল, সেই দণ্ড থেকে একটা জেনোসাইড হয়। হুতু একজন প্রেসিডেন্টের মৃত্যুর পরে তুতসিদের উপরে আক্রমণ শুরু করে এবং খুব কম একটা সময়, 2-3 মাস সময়ে প্রায় 8 লক্ষ মানুষ মারা যায়। অধিকাংশ মানুষই ছিল তুতসি এবং তুতসিদের পক্ষে নেওয়া কোনো হুতু হলেও তাদেরকেও খুন করা হয়। এমন সময় তুতসিদের একজন জেনারেল লিডার হয়ে আসে, তার নাম পল কাগামে। এবং পল কাগামের নেতৃত্বে তুতসিরা সে যুদ্ধ জিতে রোয়ান্ডাকে আবার পুনরুদ্ধার করে। এই সময় অনেক মানুষ কঙ্গোতে পূর্ব দিক দিয়ে কঙ্গো পালিয়ে যায়, এর মধ্যে হুতু নেতারাও এর অংশ ছিল। নেতা পল কাগামে প্রথমে যখন দেশ তৈরি করে সে বলতে চায় যে আমি সবার জন্য দেশ করতে চাই, এবং সেটাই সে প্রতিশ্রুতি দিয়ে শুরু করে এবং মোটামুটি মোটা দাগে বলা যেতে পারে রোয়ান্ডা এই কাজে সাকসেসফুল। শুধু আফ্রিকা নয়, পৃথিবীর সবচেয়ে সেফ কান্ট্রিগুলোর একটা হচ্ছে রোয়ান্ডা। আফ্রিকার ক্ষেত্রে এটা ওয়ান অফ দ্য মোস্ট ডেভেলপড, এবং এখনকার দিনে তাদের আর্মি এবং যে ফোর্স, এটা তাদের বেশ ডেভেলপড একটা ফোর্স হয়েছে। জেনোসাইডের বিরুদ্ধে জনক হয়েও পল কাগামে আসলে নিজে একটা স্বৈর শাসক হয়ে বসেছে। সেই 94 সাল থেকে আজ পর্যন্ত সে এখনো পাওয়ার হগ করে বসে আছে। এবং এই কারেন্ট যুদ্ধের পিছনেও কিছুটা পল কাগামের হাত আছে। যখন হুতু অনেকেই কঙ্গোতে পালিয়ে যায়, তারা সেখানে কঙ্গো থেকে একটা আলাদা ফোর্স তৈরি করে, তারা কঙ্গোকে পুনরুদ্ধার করতে চায় যারা জেনোসাইড করেছিল তাদের পক্ষ থেকে। জানি না এটা কেমন জানি আমাদের বাস্তবের কারেন্ট বাংলাদেশ এবং বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া একটা স্বৈর শাসকের সাথে কি কিছু কিছু মিল আছে এখানে। যাই হোক, সবকিছু না, কিন্তু কিছু কিছু মিল আছে। তো এখান থেকে আসলে মেইন কাজটা শুরু হয় যে হুতুরা এভাবে অ্যাটাক করা শুরু করে। সো বিভিন্ন যে তুতসি পরিবার ছিল কঙ্গোতে, তাদেরকে একত্রিত করে রোয়ান্ডা তাদেরকে কিছুটা সাপোর্ট দেওয়া শুরু করে, তাদের মধ্যে একটা রেবেল গ্রুপ তৈরি হয়। গত 10-15 বছরে এই জিনিসটা আরেকটা লেভেলে পৌঁছে গিয়েছে, যেহেতু পূর্ব দিকের মানুষজন খুবই নেগলেক্টেড। এই চান্সটা নিয়ে রোয়ান্ডা বেশ ভালো হাতে, এবং সাথে উগান্ডা এবং বুরুন্ডিও বিভিন্ন জায়গায় বিভিন্ন মিলিশিয়া তারা ফান্ড করে এই জায়গাগুলোতে ঢুকে গিয়েছে এবং কঙ্গোর পূর্ব দিকটাকে তারা মোটামুটি চুষে খাচ্ছে বলা যেতে পারে। যেহেতু সেখানকার জনগণের কর্মসংস্থান নেই, সেখানকার জনগণের একটা অধিকাংশ যারা তুতসি আছে তারা নিজেরা একটু ফিয়ারফুল। কঙ্গো সরকার তাদেরকে অবহেলা করেছে। এই সবকিছু ইউজ করে এই M23 রেবেলিয়নটা মোটামুটি একটা কার্যকরী পর্যায়ে এসে দাঁড়িয়েছে। তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন এরকম খনি দখল করেছে, বিভিন্ন মাইন দখল করেছে, এবং তারা যেই স্যালারি দেয়
কঙ্গো সরকার বা অন্যান্য মাইনিং ইয়েগুলোতে কিন্তু সেই স্যালারি গুলো দেওয়া হয় না। এবং এখান থেকেই ট্যান্টালাম, গোল্ড, টিন, টাংস্টেন সহ কোবাল্ট এবং অন্যান্য অনেক টাইপের এই মিনারেল গুলা পাচার হয়ে উগান্ডা, বুরুন্ডি, রোয়ান্ডা, এমনকি দুবাই পর্যন্ত গিয়েও এগুলো বিক্রি হচ্ছে। ইনফ্যাক্ট রোয়ান্ডার বিশাল এক্সপোর্টের একটা অংশ হচ্ছে স্বর্ণ এবং এই ট্যান্টালাম। কিন্তু রোয়ান্ডার নিজের দেশের ভিতরে কোনো অফিসিয়াল এরকম খনি নাই। তো এগুলো সবই আসে আসলে কঙ্গো থেকে। কঙ্গো থেকে পাচার করে আসা এই মেটাল গুলা দিয়ে, এই মিনারেল গুলো দিয়েই আসলে তারা এত যে উন্নয়ন এটা তারা ফান্ড করে যাচ্ছে। এই কারণে এই মিনারেল গুলোকে অনেক সময় বলা হয় ব্লাড মিনারেল, যেহেতু এগুলো যুদ্ধের ক্ষেত্রে ব্যবহৃত হয়। এই মিনারেল থেকে টাকা তুলে আসলে যুদ্ধটা চালানো হচ্ছে। এবং এই ব্লাড মিনারেলস এর ব্যাপারে গত বছর কঙ্গোলিজ সরকার বিবৃতি দিয়েছিল। তারা বড় বড় যে আমাদের কোম্পানি, যেগুলো আমাদের পরিচিত, মাইক্রোসফট, টেসলা, ইন্টেল, অ্যাপল, এগুলো নিয়ে তারা একটা বিবৃতি দিয়েছিল। এবং এই বছরই অ্যাপেলের বিরুদ্ধে আসলে একটা মামলাও করেছে, $1 ট্রিলিয়ন বা এমন কিছু একটা সংখ্যার একটা মামলাও করেছে ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গো। তো এটাই আসলে এমন একটা অবস্থা যে আসলে আমি যেই ফোনে এখন এই রেকর্ডিংটা করছি এবং আমরা যে ফোনে আপনি হয়তোবা এই ভিডিওটা দেখবেন, সেই ফোন হয়তোবা আসলে সেই রক্তের উপর দিয়েই মিনারেল দিয়ে তৈরি। মনের আসলে খুব অদ্ভুত একটা জিনিস যে আমাদের হিউম্যান সোসাইটির যতগুলো উন্নয়ন এবং যতগুলো ডেভেলপমেন্ট হয়েছে, অধিকাংশ সময়ই এটা অন্য কারো রক্তের উপর দিয়ে সেই হওয়া। গোমা শহরটার দৃশ্যগুলো এখনো আমার বেশ মনে পড়ে এবং আমি এগুলো খুবই খারাপ আসছে। ধর্ষণ, খুন, লুট এগুলোর খবর বেশ এসেছে। কিন্তু আমি আশা করছি যেন সেখানকার মানুষজনের কিছুটা হলেও শান্তি পায়। অ্যাপারেন্টলি যে হয়তোবা M23 কে তারা চায়, হয়তোবা তারাই আসলে এরিয়াটাকে তারা সেফ রাখতে পারবে, কন্ট্রোলে রাখতে পারবে। তো আসলে এটা বলা খুবই ডিফিকাল্ট। সময়ই বলে দিবে এটা কোন দিকে যায়। কিন্তু গোমাতে আমাদের প্রচুর বাংলাদেশি মানুষ গিয়েছিল, বিশেষ করে যারা জাতিসংঘে কাজ করেছে, যারা জাতিসংঘের পিস মিশনে গিয়েছে। ইনফ্যাক্ট আমার একজন ডাক্তারের সাথে একবার লন্ডন হিথ্রো এয়ারপোর্টে কথোপকথন হয়েছিল। ওই আপুটাও ওখানে বাংলাদেশ মিলিটারি ডাক্তার হিসেবে কাজ করতো গোমায়। ও বেশ অবাক ছিল যে কিভাবে বেড়াতে গিয়েছি কেন। আমি বলেছিলাম যে আসলে না, ভলক্যানোর ব্যাপারটা, আপনারা যে ভলক্যানো দেখেন মাঝে মাঝে রাতের বেলা একটু একটু করে ধোঁয়া ছাড়ে, সেই ভলক্যানো চূড়ায় গিয়ে আসলে আমি থাকার চেষ্টা করেছিলাম। এটাই আসলে কঙ্গোর এখনকার প্রেক্ষাপট। এবং এই প্রেক্ষাপটে মনে পড়লো আসলে আমার জীবনের হয়তোবা শ্রেষ্ঠ ট্যুরিজম স্মৃতি কিন্তু যে জায়গাটা এখন আসলে পড়ছে এবং হয়তো আরো সামনেও পড়বে,